খুনি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। চর সোনাডাঙ্গা গ্রামের ঘাটে এখনো নৌকার ভিড়। কত নৌকা আসছে যাচ্ছে, বালাম, সাম্পান, কিছু উত্তরং ও আরো কত কি। চালের মৌসুম এখনো সরগরম, অথচ এদিকে চৈত্রের শেষাশেষি। গায়ের পশ্চিমে নারকেল বন পেরিয়ে দিগন্ত বিস্তৃত, খোলা প্রান্তরের ধারে দাঁড়িয়ে দেখা যাবে উদ্দাম হাওয়ায় যে প্রান্তরময় ধুলো উঠছে, তার পেছনে নারকেল গাছের বনে অশান্ত মর্মর ধ্বনি। তার সামনের জনশূন্য প্রান্তরে কেবল ধুলো উঠছে আর উঠছে, কখনো ঘূর্ণি হয়ে ঊর্ধ্ব বেগে, কখনো আকাশের বুক থেকে তীর্যক গতিতে নিচে নেমে আসে, আবার কখনো মাটি ছুঁয়ে তীর বেগে দূরান্তে মিলিয়ে যায়। যে পথটা গ্রাম থেকে বেরিয়ে কিছু এঁকে বেঁকে সোজা পশ্চিমে চলে গেছে, সে পথ স্থানে স্থানে নিশ্চিহ্ন হয়ে গেছে। সে ধুলোর মধ্যে যেন শূন্যে মিলিয়ে গেছে উদ্দাম হাওয়ার তীব্র মায়ায়। এমনই এক সময়ে এক ভরা দিনে রোদ খড়খড় করছে, তার মধ্যে ফজু মিয়াদের বাড়ির ও মৌলবীদের বাড়ির দু ছেলের মধ্যে কি একটা সামান্য বিষয় নিয়ে হঠাৎ খুনোখুনি হয়ে গেল। ফজু মিয়াদের ছেলের প্রাণ গেল, আর মৌলবীদের ছেলে তারপর সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল। সোনাডাঙ্গা গ্রামের কেউ আর তার কোনো সন্ধান পেল না। চর অঞ্চলে খুনোখুনি লেগেই থাকে, তাই চরবাসীদের জন্যে এটা এমন কিছু নতুন নয়। মাস কাটতেই তারা ভুলে গেল পুরো ব্যাপারখানা। উত্তরবঙ্গের কোনো এক মহকুমা শহর। আবেদ মিয়ার দর্জির দোকানটা ফৌজদারি আদালতের পাশে এক বিরাট পঞ্চবটি গাছের তলে। ওধারে ট্রেজারি, কাঁটাতারের বেড়ার দুকোণে উজ্জ্বল আলো। সে আলোর খানিকটা এসে পড়ে তার দোকানের সামনে। কেউ বা কখনো ভুল করে বা পথ সংক্ষিপ্ত করার জন্যে ট্রেজারির সামনে দিয়ে যেতে যেতেই পাহারাদার তীক্ষ্ণ ও কর্কশ গলায় হেঁকে ওঠে। তাছাড়া এই স্থান ভরে প্রগাঢ় অবিচ্ছেদ্য নীরবতা। সারাটা দিন ভরে এই স্থানটার জনতার কোলাহলে তীব্রভাবে মুখর হয়ে থাকে সন্ধ্যার পর পর্যন্ত। এ নির্জনতার গভীরতা আর নীরবতা অত্যন্ত জমজমাট মনে হয়, আর পাথরের মতো ভারী ঠেকে যেন। পঞ্চবটির তলে ঘাসশূন্য পরিষ্কার স্থানে যে শুকনো পাতা ঝরা দমকা হাওয়ায় মরমরিয়ে ওঠে, সে মর্মরকে মনে হয় দিনের কোলাহলের আবছা অস্পষ্ট স্মৃতির মতো। আবেদ দর্জি মানুষ, বড়ই বৃদ্ধ সে। তার সেলাইয়ের কলটিও ঝুনো, চলতে গিয়ে সেটা আওয়াজ করে অনেক বেশি। তার যেমন থরথরিয়ে কাঁপে, ঠিক তেমনি তার হাতও যেন জিজি ধরে যায় আর থরথরিয়ে কাঁপে। মনে হয় সেখানে কোনো কলকবজায় জং ধরে গেছে। সে কলটা এখন নীরব। নাকে চশমা দিয়ে উপরে টানানো লণ্ঠনের আলোয় আবেদ রিজু করছে। সহকারী দর্জি দুজন সন্ধ্যার পরে বাড়ি চলে যায়। এক সময়ে হাতের কাজ নাবিয়ে সে বিড়ি ধরালো, তারপর চশমার ফাঁক দিয়ে ওধারে তাকিয়ে দেখল যে সিধু ময়রার দোকান এখনো খোলা, আর তার পাশে টিউবওয়েলে পানি তোলার ঘস ঘস আওয়াজ হচ্ছে। সে চোখ নাবালে। তারপর দমকা হাওয়ায় হঠাৎ সামনের পাতা মরমরিয়ে উঠল। শুনে আবার সে চোখ তুলে চাইল, সামনের পানে তাকালো। ট্রেজারির আলো, শুকনো পাতা নড়ছে, আর ওদিকে কিছু ভাঙা একটা টুল আছে না, কিন্তু সে টুলে কে যেন বসে রয়েছে না। কয়েক মুহূর্ত চেয়ে চেয়ে দেখল আবেদ, তারপর শুধালো, কেডা বাহে? কোনো উত্তর এলো না। ওদিকে চেয়ে লোকটি মূর্তির মতো নিশ্চল। আবেদ আবার ডাকলে এবারও কোনো সাড়া এলো না, এবং তাই একটা অদম্য কৌতূহল জাগলো দর্জির মনে। সে দ্রুত ভঙ্গিতে উঠে পড়ল। উঠে হুক থেকে লণ্ঠনটা নাবিয়ে খড়ম পায়ে দিলে, তারপর টুলটির কাছে গিয়ে লোকটার মুখের সামনে আলো তুলে ধরল। দেখল অপরিচিত এক লোক, বয়সও বেশি নয়, তবে তার উস্কো খুস্কো পরনের জামা অনেক ময়লা ও ছেঁড়া। দেহে প্রাণহীনতার স্তব্ধতা, আর চোখের শূন্যতায় বিভৎসতা। কেডা তুমি? লোকটি আবার চোখ ফিরিয়ে তাকালো তার পানে, কিন্তু তার চোখের যে বিভৎসতা, চোখে ঠেকল বলে দর্জি চোখ সরিয়ে নিল, কিন্তু সঙ্গে সঙ্গে দৃঢ় গলায় বললে, তুমি কেমন কাগো? কথা কও না কেন?
অল্পক্ষণ লোকটি নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল দর্জির পানে। দেখলে এক বৃদ্ধ, যার মুখে সাদা দাড়ি, মাথায় ময়লা কিস্তি টুপি পরা, তার মুখের নিচে চামড়া ঝুলে পড়েছে এবং তার হাতে লণ্ঠন। পেছনে অন্ধকার, যেন অন্ধকার থেকে বৃদ্ধ হঠাৎ উঠে এসেছে এবং এসেছে নির্ভরশীল নিঃসঙ্গতায়। এধারে কেউ নেই, আর তার ম্লান চোখে কৌতূহল থাকলেও তাতে সন্দেহ নেই, হিংস্রতা নেই। সে কি এমনি অন্ধকারাচ্ছন্ন নির্মমতায় এমনই একটি লোকের খোঁজ করছিল না, যার কাছে মনের বোঝা নাবিয়ে হালকা হতে পারে, তারপর বাঁচতে পারে মনের সেই দুরারোগ্য ক্ষত থেকে, যে ক্ষত তাকে দিনের পর দিন অসহ্য যন্ত্রণা দিচ্ছে আর স্থান হতে স্থানান্তরে কেবল তাড়িয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ লোকটি উঠে দাঁড়ালো। তারপর অস্পষ্ট প্রায় কণ্ঠে দ্রুতভাবে বললে, আমার নাম রাজ্জাক, সোনাচরের গ্রামের মৌলবীর বাড়ির পোলা। চৈত মাসে একদিন দুপুর বক্তে ফজু মিয়াগর বাড়ির ফৈন্যার মাথা ফাটাইলাম। ফাটাইজানের ডরে দেশ ছাড়ি ফলাইলাম। তার ফত্তুর। এই বলে হঠাৎ সে কি একটা নিদারুণ ভয়ে থেমে গেল। তার চোখ দুর্জয় ভয় ও শঙ্কায় কেমন হয়ে উঠল। তারপর তার দেহ দুর্বল হয়ে গেল। এক সময় সে ঝুপ করে পড়ে গেল দর্জির পায়ের কাছে। এখানে মাটি, এখানে ভয় নেই, বরঞ্চ এখানে মিশে গেলে দেহে গলগলিয়ে শান্তি আসবে এবং সেই দুরারোগ্য ক্ষত ভেসে যাবে তাতে। কিন্তু তবু রাজ্জাক মাথাটাকে টেনে নিয়ে বুড়োর পায়ের উপর রাখলে আর দুহাত দিয়ে জড়িয়ে ধরলে তার দুপা। যাকে সে একবার ক্ষতের কথা বলেছে তাকে আর ছাড়া যায় না। তারপর তার সারা অন্তর আকুল হয়ে উঠল কাঁদবার জন্যে। কিন্তু আশ্চর্য, কান্না এলো না। সারা অন্তরে ঝড় উঠল কান্নার, কিন্তু চোখে এক ফোঁটা পানি আসলো না। চোখ শুষ্কই রইল এবং সে শুষ্কতা থেকে তার দেহ ক্রমে ক্রমে কাঠের মতো হয়ে উঠল। তারপর কাষ্ঠ হয়ে ওঠা শক্ত দেহ হতে মন হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল, শূন্যতায় ভেসে গেল শূন্য হয়ে, যে শূন্যতায় কোনো কথা নেই। শূন্যতার শেষে সে দেখলে সোনাডাঙ্গা, যে সোনাডাঙ্গায় আর কোনো শঙ্কা নেই। তার ঘাটে বালাম ও সাম্পান নৌকা নিরুদ্রব শান্তিতে বাঁধা। কেবল নারকেল বনের পেছনে সে প্রান্তরে ধুলো উঠছে। ধনু গাইকেও দেখল সে। গায়ের চোখে স্নেহ এবং স্নেহের শান্তিতে সে বাছুরের গা চাটছে। দর্জি স্তম্ভিত। লোকটি শুধু পায়ে মুখ গুজে রয়েছে তাই নয়, জিহ্বা দিয়ে তার পাও চাটছে সে। ভীত হয়ে সে তার পা দুটো ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু লোকটার বাহু শুদ্ধ সে পা ছাড়াতে পারল না। পাশে চেয়ে দেখল সে সিধু ও তার দোকানের ছোকরাটা পাশে এসে দাঁড়িয়েছে। কেডা দর্জি মিয়া? দর্জি সঙ্গে সঙ্গে উত্তর দিলে না, কিন্তু তারপরে বললে, মোর সাইলা। সিধু ময়রা প্রথমে বিস্মিত হলো, তারপর মনে পড়ল প্রায় এক যুগ আগে দর্জির 12 বছরের এক ছেলে হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে যায়। তারপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বুড়োর ছেলে এতকাল পরে ফিরেছে, আনন্দের কথা। সেই সম্পর্কে বিধু 2-1 কথা বলছিল। এমন সময় লোকটি হঠাৎ উঠে বসল। উঠে তীব্র সন্দেহে তাকালো ময়রার পানে। দর্জি লক্ষ্য করলে যে আবার তার চোখ দুর্জয় শঙ্কায় কেমন যেন হয়ে উঠেছে। সিধু তাকে চেয়ে চেয়ে দেখছিল। হঠাৎ শুধালো, ওর নাম কি মিয়া? মোমেন। রাজ্জাক প্রথমে কিছু বললে না। তারপর এধার ওধার চেয়ে দেখলে মনে হলো এখানে রাজ্জাক নামে কেউ নেই, কোনোদিন ছিলই না। আবেদ দর্জির বাড়িতে রাজ্জাক আশ্রয় পেল, তবে রাজ্জাক নামে নয়, মোমেন নামে। বাড়ির লোক ছাড়া সবাই প্রথমে জানলে যে 1 যুগ আগে পালিয়ে যাওয়া দর্জি ছেলেটি আবার ফিরে এসেছে। কিন্তু সত্যটা সূর্যালোকের মতো স্বচ্ছ বলে তা মিথ্যায় ঢাকা গেল না। একে একে সবাই জেনে ফেললে ছড়ানো কথা সত্য নয়। এ ছেলে আসলে মোমেন নয়, তবে পরকে ঘরে ডেকে আপন ছেলের দরজা দেয় তার এই মিথ্যায় লোকের তেমন কিছু অন্যায় দেখলে না, বরঞ্চ দর্জির প্রতি শ্রদ্ধায় তাদের অন্তর ভরে উঠল। কিন্তু সে যে খুনি এ কথা দর্জি তার বিবিকে বলল না। দর্জির বিবি কদিন রাজ্জাকের সামনে পর্দা করল, কিন্তু শেষ পর্যন্ত দেখলে যে ছেলেটি খুব শান্ত, ধীর ও স্বল্পভাষী স্বভাবের। আর তাছাড়া ছেলে নয় জেনেও যাকে আপন ছেলের নামে ডাকে, যাকে ঘরে জায়গা করে দেওয়া হয়েছে,
তার সামনে পর্দা না করলেও চলে। তারপর থেকে তাকে আপন করেই নিয়েছে। রাজ্জাক আবেদ দর্জির কাছে সেলাই শিখতে লাগলো। চর ত্যাগ করার পর থেকে যে ভীতি তার অন্তর ক্ষতবিক্ষত করছিল, সে ভীতি থেকে অনেকটা মুক্তি পেয়ে শীঘ্র সুস্থ হয়ে উঠল বটে, কিন্তু তার পূর্বের চরিত্র আর ফিরে এলো না। সে যেন আবার নবজীবন লাভ করল। ভিন্ন দেশে এক নতুন পরিবারের মধ্যে সে সম্পূর্ণ নতুন মানুষ হয়ে উঠল। কেবল দূর থেকে সে শুধু অস্পষ্ট কিছু স্মৃতি তার মনের প্রান্তে রয়ে গেল। এখন চৈত্র মাস। রাজ্জাক মাথা নিচু করে এক মনে কাজ করছিল। ওধারে কাছারি প্রাঙ্গণ লোকে ভরে উঠেছে, তবে কোলাহল এখনো মনের মধ্যে নেই, অস্পষ্টতায় স্পষ্ট হয়ে উঠল। তাদের কোলাহল কখনো মনের অস্পষ্টতায় অস্পষ্ট হয়ে উঠল। এক সময় সে হঠাৎ চোখ তুলে তাকালো ওধারে। আদালতের সামনেই নদী। সে নদীর এক অংশ নজরে পড়ে দোকান থেকে। এধারে উঁচু খাড়া পাড়, কিন্তু ওপারে বিস্তৃত বালুর চর ধুধু করছে, চিকচিক করছে সূর্যালোক। সে চরের পানে তাকিয়ে সে দেখলে সেখানে হাওয়ায় ধুলো উঠছে। দেখে তার মন হঠাৎ ছুটতে শুরু করলে। যে মন বহুদিন ধরে স্তব্ধ হয়েছিল, অদ্ভুতভাবে তার গতি ফিরে আসলো। সে মন আবার আজ হঠাৎ দিশাহারা হয়ে ছুটতে লাগলো এবং ছুটতে ছুটতে এক স্থানে বালির বাঁধে আশ্রয়ে পড়ল। গভীর নীল পানির জন্যে মন তৃষ্ণায় ব্যাকুল হয়ে উঠল। যত তৃষ্ণায় পাক না কেন, সে বাঁধের ওপারে যেতে পারল না। শুষ্ক বালুর চরে স্নেহ মমতা নেই। দর্জি আর তার বিবি তাকে ভালোবাসে, কিন্তু সে ভালোবাসা তার অন্তর স্পর্শ করেনি। যদিও স্তব্ধ মনকে সম্বন্ধে নিষ্প্রিয়ভাবে সজ্ঞান করে রেখেছে তাকে, কিন্তু আজ ওপারে বালুর চরে ধুলো উঠতে দেখে হঠাৎ চরের কথা মনে পড়ে গেল তার। সে আকস্মিকভাবে অনুভব করল যে দূরে কোথাও স্নেহ মমতার জোয়ার বইছে, কিন্তু এখানে কেবল কালো মাটি। যে কালো মাটির বুকে বাস করছে এক নকল রাজ্জাক, এবং বাস করছে সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে। আর তার মন আবদ্ধ হয়ে পড়েছে অর্থহীন স্থিরতায়। তারপর থেকে অদ্ভুত শূন্যতা তাকে পেয়ে বসল। থেকে থেকে কালো মাটির দুঃসহ পেষণ অনুভব করতে লাগলো। এমন সময়ে সামান্য একটা ঘটনা ঘটল তার সঙ্গে। সামান্য বটে সে ঘটনা, কিন্তু সে ঘটনা থেকে তার অন্তরে প্রাণের সঞ্চার হলো। হঠাৎ মনের সে শূন্যতা কোথায় যেন কেটে গেল। জরিনা বিবির সঙ্গে কখনো তার কথা হয়নি। তাকে ভালো করে কোনোদিন দেখেওনি সে। কেবল জানে যে সে বিধবা এবং তার স্বামী ছিল জাবেদ দর্জির বড় ছেলে, যে মারা গেছে আজ থেকে 2 বছর হলো। তাছাড়া দর্জির বিবি যে তাকে অত্যন্ত স্নেহ করে, সে কথাও কখনো কখনো অনুভব করেছে। সে সেদিন দোকানে যাবার আগে বাড়ির ভিতর কুয়োটার ধারে রাজ্জাক জামা কাচ্ছে। এমন সময় দক্ষিণ ঘরের দরজায় দাঁড়িয়ে জরিনা তাকে ডাকলে। ডেকে বললে, একটা কথা আছে, এখান হইয়া যায়ও ভায়া। কাপড় কাচা সাঙ্গ করে দিয়ে সে দক্ষিণ ঘরের দিকে গেল। ঘরের কোণে বড় জালার মুখে অবু হয়ে বসে জরিনা কি যেন করছিল। ছাড়া পেয়ে সরে এসে বিছানা থেকে একটা সাদা কাপড়ের টুকরো 2 হাতে তুলে নিলে সে। তারপর বললে, ওটা দিয়ে একটা জামা বানাইয়ে দেও। রাজ্জাক নীরবে কাপড়টি পরীক্ষা করতে লাগলো। তারপর বললে, মাপ। একটু থেমে আবার বললে, আপনার একটা জামা দেন। জরিনা হঠাৎ চেপে হেসে উঠল এবং হাসির ফাঁকেই বললে, মাপ ছাড়া বুঝি জামা হয় না? কিন্তু তখনই সে গম্ভীর হয়ে বলল, তারপর কেমন গলায় শুধালো, গোস্বা করলা ভাই, কিন্তু আমার যে আর জামা নেই। রাজ্জাক এবার চোখ তুলে তাকালো তার পানে। তার দৃষ্টিটা কেমন যেন করলো, কিন্তু চোখ নাবিয়ে কাপড়ের টুকরোটা ভাঁজ করে আস্তে আস্তে বেরিয়ে এলো ঘর থেকে। তৈরি জামা যেদিন তাকে দিতে গেল, সেদিন সে জরিনাকে আরো ভালো করে কাছ থেকে দেখলো ওর মুখটা কেমন চপলতায় টলমল করছে। দেখে তার অন্তরে কি যেন টলমল করে উঠল। হঠাৎ জরিনা শঙ্কিত হয়ে উঠল। রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করলে, এ কি বাপজান, কি দেখছে ভাই? হ্যাঁ দেখছে বই কি। এ সম্বন্ধে আবেদ দর্জি
তাকে প্রশ্নও করেছিল। সে ক্ষীণ গলায় উত্তর দিলে, হ্যাঁ দেখছি। কিন্তু তার বুকের ভিতরটা অনুশোচনায় কেমন করে উঠল। চৈত্র শেষ হয়ে গেল, বৈশাখ এলো। কাল বৈশাখী ঝড় শুরু হলো। রাজ্জাকের মনে যে ঝড় শুরু হলো, সে ঝড়ের উদ্দামতা কাল বৈশাখীর চেয়ে কম নয়। কখনো সে তাকিয়ে দেখে তীব্র হাওয়ায় গাছের পাতা নিম্ন হয়ে উঠে গেল, মিলিয়ে গেল যেন কোথায়। দেখে তারও মনে প্রবল বাসনা জাগে, কাকে ঠিক এমনিভাবে ছিন্ন করে নিয়ে আসে নিজের কাছে, তারপর ভেসে পড়ে দুজনে। চৈত্র মাসে একদিন নদীর ওপারে বালুর চরে ধুলো উঠতে দেখে হঠাৎ তার মনে পড়েছিল চর এলাকার কথা, সোনাডাঙ্গার কথা, এবং তার মন নিরঙ্কুশ শুষ্কতার মধ্যে জেগে উঠে দিশেহারা হয়ে ছুটতে ছুটতে বালির বাঁধে আশ্রে পড়তে লাগলো। আর আকুল হয়ে উঠেছিল গভীর নীল পানির তৃষ্ণায়। কিন্তু আজ বালির বাঁধ যেন ভেঙে গেছে, সে নীল পানিরই বন্যায়। সে নীল পানি বয়ে যাচ্ছে তার অন্তরের উপর দিয়ে, অথচ এখনো তৃষ্ণা মেটেনি। সে তৃষ্ণা মেটাতে চায়। অবশেষে ঠিক করলে কাউকে দিয়ে দর্জির বিবির কাছে এ কথা পারতে হবে। সে জরিনাকে বিয়ে করতে চায়। এই তো তার বাড়ি, তার ঘর। তবু এতে তার মন ভরছে না যে, জীবন পূর্ণাঙ্গ ঠেকছে না কেন তার। কিন্তু কথাটি পারবার আগেই একটা চিন্তা তাকে ভাবিয়ে তুলছে প্রতিদিন। বারে বারে সে ভাবলে তবু মীমাংসায় পৌঁছতে পারলে না। সে যে খুনি, তার কি বিয়ে করবার অধিকার আছে? সেদিন দোকানের ঝাঁপ যখন দিলে তখন বেশ রাত। সহকারী দর্জিরা অন্য পথে বাড়ি চলে গেল। আবেদ ও রাজ্জাক ফিরে চলল নদীর ধার দিয়ে। আগে আগে আবেদ যায়, পেছনে লণ্ঠন হাতে রাজ্জাক। মফস্বল শহর, এর মধ্যে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। সেই নিস্তব্ধতার মধ্যে রাজ্জাকের সারা অন্তর একটি বেদনার্ত প্রশ্নে দোলায়িত। আজ সে অস্পষ্টভাবে জানতে চাইছে খোদা তার গুনাহ কখনো মাফ করবেন কিনা। নিজের অন্তরে এ প্রশ্নের উত্তর যখন মিলল না, তখন একবার ভাবলে বৃদ্ধ দর্জির কাছে জিজ্ঞেস করবে নাকি। কিন্তু দর্জির নীরবতায় এমন কাঠিন্য যে আওয়াজ করতে সে সাহস পেল না। নদীর পাড়টি খাড়া, বর্ষায় সেটি ভাঙে। এক স্থানে নিচে কটা নৌকা বাঁধা, তারই একটির মধ্যে থেকে একটারার আওয়াজ ভেসে আসছে। কিছু স্বপ্নের মতো, কিছু রহস্যের মতো সে আওয়াজ ঠেকল রাজ্জাকের কানে, এবং তারই মধ্যে হঠাৎ মনটা দূরে আবছা হয়ে উড়ে গেল তার। এক সময় সে কাশলো, তারপর আস্তে আস্তে বললে, বাপজান, ও বাপজান, একটি কথা। দর্জি কোনো কথা কইল না, কেবল মুখটা একটু ফেরালো। কিন্তু রাজ্জাক বলেও বলতে পারল না কথাটা। বলতে পারল না এই ভয়ে যে যদি উত্তর আসে তার গুনার কখনো মাফ হবে না। আস্তে আস্তে সে বললে, না কিছু না বাপজান, খালি মনটা থাকি থাকি করে কেমন যেন। আবেদ দর্জি কিছুই কইল না। তারা বাড়ির প্রাঙ্গণে পা দিতেই মনে হলো ঘরের মধ্যে একটা গোলমাল চলছে। কে সরু গলায় কাঁদছে, আর কে যেন মোটা গলায় কথা কইছে। দর্জি থমকে দাঁড়িয়ে রাজ্জাকের পানে তাকালো, তারপর শুধু স্তম্ভিত হয়ে রইল। দ্রুতভাবে ভেতরে প্রবেশ করল। পেছনে পেছনে রাজ্জাকও গেল। ভেতরে গিয়ে দেখলে বাইরের রোয়াকে একটার কুপি, অল্প দূরে থাম ধরে দাঁড়িয়ে থাকা জরিনার হাতে একটা লণ্ঠন, আর এদিকে পিঠ দিয়ে মাদুরে বসে একটা অপরিচিত লোক ভারী গলায় কথা কইছে। পাশে বসে দর্জির বিবি কাঁদছে। একটু পরে বৃদ্ধ দর্জি এক বিস্ময়কর গলায় চেঁচিয়ে উঠল, কে? শুনে দর্জির বিবির গলা একটু চড়ল, আর সে অপরিচিত লোকটি নির্বাক হয়ে উঠে দাঁড়িয়ে মাথা নত করে রইল। একটু দূরে দর্জির ভাইস্তা মকেম, সে উবু হয়ে বসেছিল। সে বলল, অনুচ্চ গলায় কথা কইও না চাচা, মোমেন ভাই গো, মোমেন ভাই আইছে চাচা। রাজ্জাক শুনলে, তবে ওই লোকটাই মোমেন, যে মোমেনের মিথ্যা অভিনয় করছে সে এখানে। এবার তার অভিনয়ের পালা সাঙ্গ হলো। তারপর আকস্মাৎ রাত্রির কালো আকাশে বিদ্যুৎ চমকের মতো তার অন্তর্ময় ঝলকে উঠল তীক্ষ্ণ বেদনায়। সে বেদনা হঠাৎ ঘটিত সব শূন্যতার বেদনা। গাইয়ের বাছুর মরলে গাইয়ের দুধের জন্য সে মরা বাছুরের খোলে খড় ভরে একটি প্রাণশূন্য মূর্তি তৈরি করা হয়।
এ বাড়িতে যেন সে খড় ভরা বাছুরের মতো ছিল। এ জ্ঞান থেকে সে যেন তার প্রশ্নের সঠিক উত্তর পেল। যে প্রশ্ন আজ সারাটি সন্ধ্যা তাকে ভাবিয়েছে, খোদা তাকে ক্ষমা করেনি, করবেও না হয়তো কখনো। এ জীবনে কখনো ক্ষমা করবে না খোদা। নীল পানি সে শুধু কল্পনাই করতে পারবে, বাস্তবে তার সন্ধান পাবে না। সকলের অলক্ষ্যে সে আস্তে আস্তে বেরিয়ে এলো। ঘুরতে ঘুরতে নদীর ধারে এসে তার শূন্য তীরে সে শূন্য হয়ে বসে রইল। হঠাৎ মনের প্রান্তরে ধুলো উঠতে শুরু করেছিল, নীল পানির বন্যা বইতে শুরু করেছিল। কিন্তু এখন সেখানে শূন্যতা। তবু একটা মেঘলা দিনের কথা মনে পড়ে গেল তার। তখন সন্ধ্যা। ঘাট ছেড়ে একটি বালাম নৌকা চলে গেল পূব অভিযানে। কোথায় কে জানে? সে কথা মনে পড়ল, আর শূন্য অন্তর কেঁদে উঠল। কেঁদে উঠল তারই জন্যে, যার কথা এক মুহূর্তের জন্যেও মনের কোণে সে স্থান দিয়েছিল, যার কথা স্মরণ হলেই তার সারা দেহ মুচড়ে ওঠে ভীতু হতাশায়। সেই ফজু মিয়াদের বাড়ির ফৈন্যার জন্য আজ তার জন্য অন্তর কাঁদল। এবং আশ্চর্য, রাত্রির অন্ধকারে চোখ দিয়ে অশ্রু ছুটল। অপরাধী সে, কিন্তু অপরাধীর কি অন্তর থাকে না? খোদা তাকে কখনো মাফ করবেন না, এ কথা সে জেনেছে। তবু ওর জন্য তার হৃদয় ব্যথায় গুমড়ে গুমড়ে উঠতে লাগলো। ফৈন্যাকে কি সে ভালোবাসত না? বাসত, কিন্তু মানুষের শরীরে যে ক্রোধের আগুন করেছে, সে আগুন একবার দাও দাও করে জ্বলে উঠলে তখন সব কিছুই সম্ভব। প্রিয়তম কারো আস্ত হৃদয় যদি কেউ এনে দেয়, তবে সে হৃদয়ও তখন মানুষ কেটে কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে। কারো কারো দেহে সে ক্রোধের আগুন একটু বেশি মাত্রায় থাকে বৈকি। শেষে একটি কথা ভেবে শান্তিতে তার কান্না থামল। যে লোক খুন হয় সে বেহেশতে যায়। ফৈন্যা বেহেশতে গেছে, খোদা কখনো তাকে ক্ষমা করবে না। কিন্তু ফৈন্যা তো বেহেশত লাভ করেছে, এই একটি কথাই তার অন্তরে শান্তি এনে দেবে। সকালবেলায় মোমেনের সঙ্গে রাজ্জাকের দেখা হলো। উজ্জ্বল সূর্যালোক, তার মধ্যে চেয়ে দেখলে সবল ও দীর্ঘ তার দেহ, বড় বড় চোখের চেহারা, তার আঁকাবাঁকা গোঁফও আছে। গায়ে শৌখিন জামা, দেহের ভঙ্গিতে তেমন কিছু মনে হলো না। তীক্ষ্ণ দৃষ্টিতে সে রাজ্জাককে আপাদমস্তক চেয়ে দেখলে, তারপর বললে, তুমি বুঝি মোমেন সেজেছ? তার প্রথম কথাই ভালো লাগলো না, তাই কোনো উত্তরও দিল না রাজ্জাক। মোমেন আবার প্রশ্ন করল, নাম কি? রাজ্জাক। রাজ্জাক বলে থামতে কি একটা উত্তেজনায় তার ঠোঁট কেঁপে উঠল। কয়েক মুহূর্ত চুপ থেকে অদ্ভুত কঠিন গলায় বললে, আমার নাম আব্দুর রাজ্জাক। চরের সোনাডাঙ্গা গ্রামের ফজু মিয়াদের বাড়ির ফৈন্যারে আমি খুন করছি গত চৈত্র মাসে। মোমেন কয়েক মুহূর্ত বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে থাকল। তারপর দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করল। কিছুক্ষণের মধ্যেই হইচই বাঁধিয়ে তুলল মোমেন চারিদিকে। কিন্তু তার আগেই রাজ্জাক বাইরে চলে এলো, এবং এলো চিরদিনের জন্যেই। বেরোবার আগে একবার সে দক্ষিণ দিকের ঘরের পানে তাকালো। দেখলে দরজার কাছে পা মেলে জরিনা কাঁথা সেলাই করছে। হঠাৎ মোমেনের চেঁচামেচি শুনে বিস্ময়ে তাকিয়ে রইল তার পানে। ধন্যবাদ সবাই।